বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের লীলা মজুমদারের লেখা পটদিদি নামক যে ছোট গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমাদের আমি এই গল্পটি আলোচনা করার আগে আমরা লেখিকা সম্পর্কে সামান্য একটু ডিটেলস জেনে নেব। তারপর আমরা পটদিদি যে গল্পটি সেই গল্পটি লাইন ধরে ধরে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। লীলা মজুমদার 26শে ফেব্রুয়ারি 1908 খ্রিস্টাব্দে কলকাতার রায় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম হয়েছিল রায় পরিবারের গড়পাড় রোডের যে বাড়িটি ছিল তাদের, সেই বাড়িটিতে তার জন্ম হয়েছিল। তার বাবার নাম ছিল প্রমোদা রঞ্জন রায় এবং তার মায়ের নাম ছিল সুরমা দেবী। তাদের কন্যা সন্তান ছিলেন লীলা মজুমদার। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, যার নাম আমরা কম বেশি সকলেই শুনেছি, সেই উপেন্দ্র কিশোর রায় চৌধুরী হলেন লীলা মজুমদারের বাবা প্রমোদা রঞ্জনের দাদা, অর্থাৎ লীলা মজুমদারের তিনি হবেন জ্যাঠামশাই। সেই সূত্রে আমরা বুঝতে পারি যে লীলা মজুমদার হলেন সুকুমার রায়ের জ্যাঠাতো বোন। শুধু তাই নয়, আমরা সত্যজিৎ রায়ের পিসিমা ছিলেন তিনি। তার বিয়ে হয়েছিল সুধীর কুমার মজুমদারের সঙ্গে। লীলা মজুমদারের ছোটবেলা অর্থাৎ তার বাল্যজীবন কেটেছিল শিলংয়ে। সেখানকার লোরেটো কনভেন্টে তিনি পড়াশোনা করতেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা হয়েছিল ইংরেজিতে, সেই সময়টিতে ইংরেজিতে তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন। তিনি নিজের পছন্দ মতো জীবন সঙ্গিনী বেছে নিয়ে তিনি বিয়ে করেছিলেন। পিতা প্রচুর আপত্তি করেছিল এই বিয়ের ব্যাপারে, কিন্তু যেহেতু তিনি নিজের পছন্দ মতো বিয়ে করছিলেন, তাই সেটি করার ফলে তার পিতার সাথে তার চিরকালের মতো সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই বিবাহিত জীবনে লীলা মজুমদার এবং সুধীরবাবু যথেষ্ট সুখী ছিলেন। তার স্বামী তাকে অর্থাৎ লীলা মজুমদারকে আজীবন সাহিত্য রচনায় উৎসাহ প্রদান করেছিলেন। তাদের দুটি সন্তান হয়েছিল, ডক্টর রঞ্জন মজুমদার ও তাদের একটি কন্যা সন্তান হয়েছিল কমলা চট্টোপাধ্যায়। প্রথমে আমরা দেখতে পাই লীলা মজুমদার কলকাতার বেতার মানে তো জানো আকাশবাণী, সেখানে তিনি কাজে যোগ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই কাজ ছেড়ে দিয়ে তিনি শান্তিনিকেতনে থাকতে শুরু করেছিলেন এবং বিশ্বভারতীতে তিনি ইংরেজির শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন। তিনি তার জীবনে প্রথম একটি ছোটদের বই লিখেছিলেন। সেই বইটির নাম ছিল বদ্রীনাথের বাড়ি। এছাড়াও তার অন্যান্য লেখাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পদি পিসির বর্মি বাক্স, হলদে পাখির পালক, টংলিং মাকু প্রভৃতি উল্লেখযোগ্য। লীলা মজুমদার তার জীবনে বহু পুরস্কার জিতেছিলেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। এবারে আমরা যে আমাদের আলোচ্য গল্পটি, সেই গল্পটি সম্পর্কে সামান্য দু চার কথা বলবো, তারপর আমরা গল্পটি লাইন ধরে ধরে আলোচনা করব। এই গল্পটিতে আমরা পটদিদি চরিত্রটিকে দেখতে পাই। পটদিদির সুন্দর গড়ন ছিল, তার গায়ের রংটি ছিল শ্যামলা, কিন্তু ওই যে সুন্দর গড়নের জন্য তার গোটা শরীরটি বেশ ভালোই দেখতে লাগতো। পটদিদি দানি মানুষ হবার জন্য প্রায় সকলেই পটদিদিকে চিনত, কিন্তু পটদিদি নিজে অনাড়ম্বর জীবনযাপনে বেশি পছন্দ করতেন। জোড়াতালি দেওয়া জামা, মিলের মোটা কাপড়, পায়ে সবুজ ক্যাম্বিসের জুতো, আভিজাত্যহীন সাদামাটা জীবন ছিল তার। এই গল্পে পটদিদি তার মেয়ের উল্লেখ করেছিলেন। আমরা এই গল্পে কথায় কথায় পটদিদির আসল নাম জানতে পারি। তার আসল নাম ছিল স্নেহলতা মৈত্র। এরপর গল্পটিতে আমরা দেখতে পাই পটদিদির যে অঙ্কের বিষয়ে মেধাবীর পরিচয়, সেই পরিচয়টি আমরা দেখতে পাই, অর্থাৎ পটদিদি অঙ্কে ভীষণ ভালো ছিলেন। কলসির জল কিভাবে ঠান্ডা করতে হয়, অর্থাৎ ঠান্ডা হওয়ার ধারণা, তারপর মনে করো ছারপোকা তাড়ানোর ধারণা, সবকিছুই তার জানা ছিল। এছাড়াও পটদিদির বিভিন্ন পারদর্শিতার কথা লেখিকা আমাদের এই গল্পে
শুনিয়েছেন। সব শেষে আমরা এই গল্পে দেখতে পাই পটদিদির মৃত্যুর তারিখ উল্লেখ করে লেখিকা এই গল্পটি শেষ করেছিলেন। এবারে আমরা গল্পটির লাইন ধরে ধরে আলোচনা করব। পটদিদি লীলা মজুমদার। পটদিদিকে শেষ বয়সে দেখছি, শ্যামলা রং, মোটা শরীর, কথা বলার বিরাম নেই, কিন্তু ওই কাটা কাটা নাক মুখ আর ঈগল পাখির চাহনি নিয়ে এককালে সে যে সুন্দরী ছিলেন সে বিষয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। বর্তমানে পটদিদির শ্যামলা রং হলে পরেও তিনি এককালে যে ভীষণ সুন্দরী ছিলেন সেটি নিয়ে কোনো দ্বিমত থাকতেই পারে না। এটি লীলা মজুমদার অর্থাৎ কথক মনে করেছেন, আর এই পুরো গল্পটি আমাদের কথক অর্থাৎ লীলা মজুমদারই শুনিয়েছেন। ভারী স্বাধীন ও স্বাবলম্বী মানুষটি। বিয়ের সময় বাপ যেসব টাকা কড়ি ঘর বাড়ি দিয়েছিলেন সে সমস্তই কোন কালে একে ওকে ইত্যাদিকে বিলিয়ে কিচ্ছু না নিয়েই জীবনের শেষ কটা বছর দিব্যি কাটিয়ে দিলেন। দেখতেই পেয়েছো, তার বাবা বিয়ের সময় যা কিছু বিষয় সম্পত্তি দিয়েছিল তাকে সব কিছু লোকজনের মধ্যে বিতরণ করে দিয়ে তার সামান্য যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েই তিনি এখন ভীষণ সুখী রয়েছেন। নিজের আনাড়ি হাতে জোড়াতালি দেওয়া জামা আর সরু পাড়ের মিলের মোটা কাপড় পরনে, পায়ে সবুজ ক্যাম্বিসের জুতো, ভাইপোর বাড়ির দরজা জালনায় সবুজ রং হবার সময় টিনে যেটুকু তলানি পড়েছিল তাই দিয়ে সহস্তে রঞ্জিত। দেখো, তার জোড়াতালি দেওয়া জামা, তার ক্যাম্বিসের জুতো, এছাড়াও শাড়িটি যে পরতেন সেটি ছিল সবুজ রং। এই সমস্ত জিনিসগুলি তার সব নিজের হাতেই মূলত রং টং করা। ওই যে ভাগ্নের যে সবুজ রং একটু বেঁচে ছিল আর কি, ঘরটার রং করে সেগুলি দিয়েই তিনি রং করেছিলেন। আমাকে বললেন, কেন, সবুজ কি খারাপ রং? তাহলে আর গাছপালা সবুজ হতো না। তাছাড়া কত সুবিধা ভেবে দেখো, ময়লা হলেও টের পাবার জো নেই, অথচ 1 পয়সা খরচ নেই। আচ্ছা, ওই মন্দির প্যাটার্নের বড় বাড়িগুলোকে আলাদা টুকরিতে ভরে লাগেজ বাড়াচ্ছিস কেন? লেখিকারা কোথাও যাচ্ছিলেন, সেই সময় পটদিদি সেখানে এসেছেন। এবার তিনি যে যুক্তিটা দিয়েছেন সেটি দেখো, যে সবুজ রং যদি আমরা ব্যবহার করি সেটি ময়লা হলেও বোঝা যাবে না, কোনো খরচা নেই। এছাড়াও তিনি লাগেজ গুছানোর ব্যাপারে বা যে কোনো ব্যাপারে তিনি ছিলেন পটু, অর্থাৎ কথককে তিনি সামান্য হেল্প করেছিলেন বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদান করে। মধুপুরের পাট তোলা হচ্ছিল, আমি কর্মী, পটদিদি উৎসাহী দর্শক। বলতে ভুলে গেছি যে তিনি আমার মায়ের বয়সী ননদিনী। তাহলে মধুপুরের যখন সেটি ছেড়ে পাট তোলা হচ্ছিল মানে কি, মধুপুর ছেড়ে তারা চলে যাচ্ছিল, সেই সময় পটদিদি তার কাছে এসেছে সবকিছু দেখতে। আর পটদিদিকে আমাদের কথকের মায়ের বয়সী একজন ননদ। আমি বললাম, তা না হলে কিভাবে নেব, ভেঙে যাবে যে, কষ্ট করে তৈরি করা। পটদিদি বললেন, তাতে কি হয়েছে, বিছানার ভেতর প্যাক করে নিবি। কষ্ট করে করা হলেও জাপানি চিনেমাটির চায়ের সেটের চেয়ে তো আর দামি নয়। জানিস, আমার মেয়ে টেপু ওর জাপানি চায়ের সেট হোলডলে ভরে কলকাতা থেকে দিল্লি নিয়ে গেছিল। বলছে, তাতে কি হয়েছে, তুই যে জিনিসটা বানিয়েছিস সেটা বিছানার মধ্যে প্যাক করে নিবি, তাহলে পড়লেও ভাঙবে না। আর তাছাড়াও তুই এটা তো হাতে বানিয়েছিস, সেটা তো নিশ্চয়ই চায়ের বা কাপ প্লেটের থেকে তো দামি কিছু নয়, ভাঙলে ভাঙবে, তাতে কি হয়েছে। কিন্তু বিছানার ভিতরে প্যাক করে নিলেও সেটি না ভাঙার চান্সই বেশি। এখানে তার মেয়ের উদাহরণও তিনি তুলেছেন। শুনে আমি এমনি প্রভাবিত হয়ে পড়লাম যে বাড়ি প্যাক করা বন্ধ করে বললাম, তারপর কি হলো? পটদিদি উঠে পড়লেন, কি আবার হবে, সব ভেঙে গেছিল নিশ্চয়ই। অর্থাৎ দেখো, তার মেয়ের কথা বলল যে মেয়ে নিয়ে গেছিল, কিন্তু সেটা যখন শোনা হলো যে তারপর কি হয়েছিল, বললো কি আবার হবে, ভেঙে গেছে নিশ্চয়ই ওইভাবে নিতে গেলে। এই রকম ছিলেন আমাদের পটদিদি। তিনি কিছু আমার মন গড়া গল্পের বইয়ের চরিত্র নন, সত্যিকারের মানুষ। ভারতের প্রথম মহিলা অঙ্কে গ্র্যাজুয়েট, নাম তার স্নেহলতা মৈত্র। হয়তো 1883 সালে জন্মেছিলেন। সাংসারিক দিক থেকে খুব একটা সুখী ছিলেন না, তবে দুঃখ টুক্ষ তার গায়ে আঁচড় কাটতে পারত না। সম্পূর্ণ নিজের হাতে তৈরি এক অদৃশ্য জগতে বাস করতেন। এখানে লেখিকা পটদিদির জন্ম ইত্যাদি সম্পর্কে বলেছেন এবং তিনি যে অঙ্কের গ্র্যাজুয়েট সে কথাও
বলেছেন। বগলে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বাঁধা পুটলি থাকতো আর একটা তালিমারা কালো পুরুষদের ছাতা। তাহলে কি থাকতো পটদিদির? বগলে একটা ন্যাকড়া এবং হাতে একটা পুরুষদের ছাতা থাকতো। বলতেন ওই পুটলিতে যা আছে তাই দিয়ে সংসারের যাবতীয় প্রয়োজন মেটানো যায়, ঐহিক এবং পারত্রিক। দুটো লেবু, গুটি চারেক নিয়ে যাওয়া বিস্কুট, একটা রুদ্রাক্ষের মালা, পরমহংসদেবের একটা ছোট্ট ছবি। তাহলে সেই পুটুলির মধ্যে কিছু লেবু, কিছু ড্যাম হওয়া বিস্কুট এবং রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ছবি। তিনি মনে করতেন ওই পুটুলির জিনিসপত্র দিয়েই তার সংসার জীবন চলে যাবে। ব্যাস, আর কি চাই? পরমহংসদেব নাকি ছেলেবেলায় তাকে কোলে করেছিলেন, তাই আজ পর্যন্ত কেউ তার এতটুকু অনিষ্ট করতে পারেনি। এটা পটদিদির বিশ্বাস যে পরমহংসদেব তাকে ছোটবেলায় যেহেতু কোলে নিয়েছিল, তাই কেউ তাকে অনিষ্ট করতে পারবে না। 5 ভূতে যে তার বাপের দেওয়া যথাসর্বস্ব খসিয়ে নিয়েছে, তাকে তো আর সত্যিকার ক্ষতি বলা যায় না। একবার একটা স্কুলের পুরস্কার বিতরণ সভায় পুটুলি বগলে পটদিদিকে দেখেছি। সেকালে লাট মেম লেডি উইলিংটনের সঙ্গে বিশুদ্ধ ইংরেজিতে গল্প করছেন। মেম আহ্লাদে আটখানা, না জানি কি রসের গল্পই বলছিলেন পটদিদি। পটদিদি ভালো ইংলিশ বলতে পারতেন। সেকালের ইংরেজি মেমের সাথে তিনি অনায়াসে গড়গড় করে ইংরেজি বলে মেমকে হাসাতেন। তাহলে দেখো কতটা শিক্ষিত ছিলেন পটদিদি। মাথাখানা অঙ্কে ঠাসা ছিল। বাস্তবিক এমনই অঙ্কের মাথা আমি আর কোনো মেয়ের দেখিনি, যদিও আমি নিজে অঙ্কে 100তে 100 পেতাম। লেখিকা নিজেও 100তে 100 পেত, তবুও বলছে তার থেকেও পটদিদি অঙ্কে বেশি ভালো ছিলেন। 50 বছর আগে যা যা শিখেছিলেন তার এক বর্ণও ভোলেনি, না অঙ্ক না সংস্কৃত। চর্চার অভাব তার কিচ্ছু করতে পারতো না। একটা টুল টেনে নিয়ে অমনি বিএ ক্লাসের ছেলে মেয়েদের অঙ্ক বোঝাতে বসে গেছেন। অমনি যত রাজ্যের জটিল সমস্যা জলের মতো পরিষ্কার হয়ে যেত। দেখো 50 বছর আগে তিনি অঙ্কে পড়াশোনা করেছিলেন, সেই অঙ্ক তিনি এখনো পারতেন। বিএ ক্লাসের ছেলে মেয়েদের যখন তখন তিনি পড়াতে বসে যেতেন এবং তাদের জটিল জটিল সমস্যা তিনি সমাধান করে দিতেন। শুধু অঙ্ক কেন, সকলের সব সমস্যা মেটানোর আশ্চর্য সব উপায় ঠাউরাতে পারতেন। একদিন বললেন, ধোপার বাড়ির কাপড়ের সঙ্গে বাড়িতে ছারপোকা এসেছে, তো কি হয়েছে? ছারপোকার জায়গায় একটা ঝোলা গুড় মাখা। অর্থাৎ ধোপার বাড়ি থেকে যদি ছারপোকা চলেও আসে জামা কাপড়ের সাথে, সেই যে এই জায়গাটাতে ছারপোকা আছে সেখানে ঝোলা গুড় মাখিয়ে দাও। তারপর শিশিতে ভরে কিছু লাল পিঁপড়ে এনে ছেড়ে দাও। সব ছারপোকা খেয়ে তো শেষ করবেই, তাদেরও কামড়াবে। অর্থাৎ লাল পিঁপড়েগুলো ছারপোকাকে খেয়ে নিবে আর তাদের কামড়াবেও। আমরা শিউরে উঠলাম, কি সর্বনাশ! তারপর লাল পিঁপড়া যাবে কিসে? পটদিদি তাচ্ছিল্যের সুরে বললেন, তারও নিশ্চয়ই সহজ উপায় আছে, খোঁজ করে দেখো। আরেকদিন বললেন, মধুপুরের এই গরমে ছাদ গরম হবে না তো কি হবে? অর্থাৎ মধুপুরে প্রচন্ড গরম পড়ে, তো সেখানে ছাদ তো গরম হবেই। তারও তো সহজ ওষুধ আছে, নর্মদার সব জল ছাদে ফেলবি। অর্থাৎ তোমার যে নর্দমার যে জলগুলো, সেই জলগুলা ছাদে নিয়ে এসে ফেলে দাও। ঘর কেমন ঠান্ডা হয় দেখবে। তা গন্ধ একটু হবে, কিন্তু ময়লাগুলো শুকিয়ে দেখবে চমৎকার সার হয়ে যাবে। এই ধরনের বুদ্ধিগুলো পটদিদি দিতেন। সেকালে রেফ্রিজারেটর ছিল না কারো বাড়িতে। রেফ্রিজারেটর বলতে আমরা ফ্রিজের কথা বুঝে থাকি। মধুপুরের সহজে বরফও কিনতে পাওয়া যেত না। পটদিদি বললেন, সে কি, জল ঠান্ডা করতেও জানিস না? এক কলসি জলের চারিদিকে সব সপে ভিজে তোয়ালা জড়িয়ে চরচরে রোদে বসিয়ে রাখ ঘন্টাখানেক। অর্থাৎ কলসির মধ্যে ন্যাকড়া বেঁধে তুমি রোদের মধ্যে দিয়ে আসো, বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। বাস্তবে কি তাই করে দেখেছি। তোয়ালায় শুকলেও জল কিন্তু ঠান্ডা, জল হিম। তোয়ালা হয়তো শুকিয়ে গেছে রোদে, কিন্তু ভেতরের জল ঠান্ডা। আরেকবার বলেছিলেন, লঙ্কার গন্ধ চাই কিন্তু ঝাল হওয়া চলবে না। সে কি আর এমন শক্ত? এটা তো সহজ উপায়। তোমার তরকারিতে লঙ্কার সেন্ট তুমি দিবে, কিন্তু ঝাল হওয়া চলবে না। তো এটার উপায় কি? এটারও উপায় আছে। রান্না হয়ে গেলে কড়াই শুদ্ধ ঝোল নামিয়ে ওই টকবকে গরম ঝোলে গোটা 12 বটা শুদ্ধ ঝাল লঙ্কা ছেড়ে ঢাকা দিয়ে দিবে।
5 মিনিট বাদে লঙ্কাগুলো তুলে ফেলে তরকারি ঢেকে রেখে দিবে, সুগন্ধে ভরপুর করবে। এও করে দেখেছি, অব্যর্থ। তার মানে এটাও সাকসেস। একদিন পটদিদি হঠাৎ বললেন, দেখো একবার আমার মাথাটা যেন কি হলো, খালি মনে হতে লাগলো আমি নই, আমি আমার ছোট বোন বুড়ু, এ তো মহাগেরো। অর্থাৎ আমি নই, আমি শুভময় নেই, আমি যেন আমার ছোট ভাই হয়ে গিয়েছি। বড়ুই যদি হলাম তবে আমি এই বাড়িতে কেন? আমার তো বড়ুর বাড়িতে চলে যাওয়া উচিত। আচ্ছা, আমি সত্যি বড়ু তো? আয়নার কাছে গিয়ে দেখতাম, হ্যাঁ এই যে বড়ু, তাতে কোনো সন্দেহই নেই, ও তো বড়ুর নাক মাথা স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু হুট করে তার বাড়িতে গিয়ে না উঠে একবার পরখ করে দেখাই ভালো, আমি না আমি বড়ু। সঙ্গে সঙ্গে ত্রিকোণমিতির বইখানা নামিয়ে খুব খটমটো দেখে একটা বুদ্ধির অঙ্ক কষে ফেললাম। মানে এইটার সলিউশন থেকে বেরোনোর জন্য অঙ্ক কষতে হচ্ছে ত্রিকোণমিতির। আর তারপর যেই না পাতা উল্টে দেখলাম একেবারে ঠিক হয়েছে, কোথাও এতটুকু খুঁত নেই, তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। না, ও অঙ্ক কষা কিন্তু বড়ুর কম্য নয়, তাহলে আমি নিশ্চয়ই অর্থাৎ তার বড়ু এই অঙ্ক কষতে পারবে না, যেহেতু অঙ্কটা কষা হয়ে গিয়েছে। অর্থাৎ আমি তো পটদিদি। এই রকম ছিলেন আমাদের পটদিদি। 1960 সালে স্বর্গে গিয়ে কি করছেন কে জানে। অর্থাৎ 1960 সালে তিনি মারা গিয়েছেন, পরলোকে গিয়েছেন। তারপর যে পটদিদি কি করছেন স্বর্গে গিয়ে, সেটি আর লেখিকা বলতে পারলেন না। এ পর্যন্তই ছিল পটদিদি গল্পের আলোচনা। এবার আমরা পটদিদি গল্পের কিছু এসকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ভুবনে পটদিদি দেখতে কেমন ছিল? কাটা কাটা নাক মুখ, ঈগলের পাখির মতো চোখ, সব মিলিয়ে সুন্দরী ছিলেন। পটদিদির জীবন যাপন প্রণালী কেমন ছিল? অত্যন্ত সাধারণ মানের। সমস্ত সম্পত্তি একে ওকে বিলিয়ে জীবনের শেষ কটা বছর দিব্যি কাটিয়ে দিয়েছিলেন। পটদিদির বেশভূষার বিবরণ দিন। নিজের আনাড়ি হাতে জোড়াতালি দেওয়া জামা আর সরু পাড়ের মিলের মোটা কাপড় পরতেন। পায়ে দিতেন সবুজ রঙের ক্যাম্বিসের জুতো। সবুজ রঙের জুতো পরার পেছনে পটদিদির কি যুক্তি ছিল? সবুজ রঙের জুতো পরার পেছনে পটদিদির যুক্তি ছিল, ময়লা হলেও বোঝা যেত না। পটদিদির মেয়ের নাম কি? পটদিদির মেয়ের নাম টেপু। টেম্পু কি করেছিল? টেম্পু জাপানি চীনেমাটির চায়ের সেট হোল্ড অলে ভরে কলকাতা থেকে দিল্লি নিয়ে গিয়েছিল। পটদিদি আসলে কে? পটদিদির আসল নাম স্নেহলতা মৈত্র। তিনি ভারতের প্রথম মহিলা অঙ্কে গ্র্যাজুয়েট। পটদিদির জন্ম কবে? পটদিদির জন্ম সম্ভবত 1883 সালে। পটদিদির পুটুলিতে কি থাকতো? দুটো লেবু, কয়েকটি মিইয়ে যাওয়া বিস্কুট, একটা রুদ্রাক্ষের মালা, পরমহংসদেবের ছোট একটা ছবি। কেউ পটদিদির অনিষ্ট করতে পারেনি কেন? ছোটবেলায় পরমহংসদেবের পটদিদিকে কোলে নিয়েছিলেন, তাই কেউ তার কোনো অনিষ্ট করতে পারেনি। পটদিদি টুলে বসে কাকে অঙ্ক করাতেন? বিএ ক্লাসের ছেলে মেয়েদের অঙ্ক করাতেন। জল ঠান্ডা রাখার ব্যাপারে তিনি কি পরামর্শ দিয়েছিলেন? এক কলসি জলের চারিদিকে ভিজে তোয়ালে জড়িয়ে রোদে রেখে দিলেই জল বরফের মতো ঠান্ডা হয়ে যায়। পটদিদি কত সালে মারা যান? পটদিদি মারা যান 1960 সালে। পটদিদি গল্পটির রচয়িতা কে? পটদিদি গল্পটির রচয়িতা লীলা মজুমদার। পটদিদির শেষ বয়সের চেহারা কেমন ছিল? পটদিদির চেহারা বলতে গায়ের রং শ্যামলা, মোটা শরীর ছিল।